রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই মুহূর্তে হাজির হয়েছি আমি মোহাম্মদ রুবেল হোসাইন। তো তোমাদের সামনে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি যে বিষয়ে টিউটোরিয়াল তৈরি করবো সেটা হচ্ছে ম্যাথ অর্থাৎ গণিত নিয়ে। তো আমার এই টিউটোরিয়াল তৈরির পেছনে সবচেয়ে বড় যে প্রেরণা সেটা হচ্ছে যে আমি যাদেরকে পুরো প্রাইভেট পড়িয়েছি। আমি ক্লাস 9 থেকে পড়াই। তো পূর্বে যারা আমার কাছে পড়েছে তারা তাদের ফিডব্যাকের উপর তারা যেভাবে বুঝেছে আনন্দ লাভ করেছে, এবং আমি যখন তাদেরকে বোঝাই আমি নিজেও যেভাবে বুঝিনি কিন্তু বোঝানোর সময় যাতে সুন্দর করে বোঝাতে পারি, এটা দ্বারা আমি নিজেও একটু অনুভব করি যে আমি এত করে সুন্দর করে বোঝাতে পারি। তো তাদের প্রেরণা এবং আমার নিজের এই জ্ঞানটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করা। তো আমি যেহেতু এই মুহূর্তে ঢাকায় থাকি, তো আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার এই টিউটোরিয়ালটি দেখে যাদের পছন্দ হবে তারা আমার সাথে নক করে আর কি আমার সাথে যোগাযোগ করে তারা আমার কাছে আর কি পড়বে, যারা ইচ্ছুক হবে আর কি। তো আমার এই টিউটোরিয়ালটি তৈরি করবো আমি 1 to 10 প্রত্যেক ক্লাসের জন্য পড়াই। তবে আমি এই মুহূর্তে টিউটোরিয়াল তৈরি করবো আর কি ক্লাস 8-এর জন্য। তো ক্লাস 8-এর ম্যাথ নিয়ে আমি এই টিউটোরিয়াল তৈরি করব। তো এই টিউটোরিয়ালটি কয়েক মিনিটের হবে। তবে এই টিউটোরিয়ালটি আমি যদি ম্যাথ নিয়ে তৈরি করছি বলে শুধু ম্যাথ বিষয়ে আমি পড়াই তা না, আমি সকল বিষয় আমি যখন যে ছাত্রকে পড়াই সমস্ত বিষয়ই সুন্দরভাবে পড়ে সে ছাত্রের দায়িত্ব নিয়ে আর কি এমন করে পড়াই। তো যেহেতু আমি ম্যাথ নিয়ে টিউটোরিয়াল করবো আর এখন ঢাকায় থাকি, তো সেক্ষেত্রে ঢাকার ভিতরে যারা আছে যোগাযোগ করার ক্ষেত্রে শুধু ঢাকার ভিতরে যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করলে এখন ভালো। যেহেতু আমি এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছি এবং আমি ঢাকায় অবস্থান করে ঢাকার ভিতরে যারা রামপুরা, বাড্ডা এবং ফার্মগেট, অ্যাকচুয়ালি ধানমন্ডি, ঢাকার ভিতরে যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে যেহেতু আমরা টিউটোরিয়াল তৈরি করবো এবং আমার কিছু বিষয় আমি দেখাবো, তো খাতা কলমে আমরা এখন চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই মুহূর্তে খাতা কলমে হাজির হয়েছি আর কি। তো যেহেতু আমি ম্যাথ বিষয় নিয়ে দেখাবো, তো আমি ক্লাস 8 এই কারণে নির্ধারণ করলাম আর কি, যে ক্লাস যেমন 5-6 বাদ দিয়ে 9-10 বাদ দিয়ে মাঝখানে ক্লাস 8 নিলাম, এবং ক্লাস 8-এর মাঝখানে পাটিগণিত এবং শেষ জ্যামিতি বাদ দিয়ে মাঝখানে বীজগণিতকে সিলেক্ট করলাম। তো আমি এই মুহূর্তে ক্লাস 8-এর বীজগণিত নিয়ে কিছু দেখাবো। বীজগণিত নিয়ে দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি প্রত্যেক বিষয়ে সন্ধি লাগছে তো সুন্দরভাবে বোঝাতে পারি। তো জ্যামিতি জ্যামিতি জ্যামিতিরও প্রতিটা বিষয় আমি যখন ছাত্রকে বোঝাই তার খুব আনন্দের সাথে জ্যামিতি উপভোগ করি আর কি। তো আমি যেহেতু বীজগণিত নিয়ে দেখাবো, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস 8-এর বীজগণিত। বীজগণিত আমার সামনে মোবাইল ফোন থাকার কারণে একটু রাইটিং সমস্যা হচ্ছে, আমি মোবাইলের ডিসপ্লে দেখে লিখছি আর কি। তো ক্লাস 8-এর একটি বই আছে আমার কাছে। তো ক্লাস 8-এর বীজগণিতের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে বলছে সূত্রের সাহায্যে রাশিগুলো বর্গ নির্ণয় করো, 4.1 এই অঙ্ক আছে আর কি। তো আমার এলাকায় আমার একটি ছেলের কাছ থেকে বই নিয়ে আর কি আমি টিউটোরিয়ালটি তৈরি করছি। তো এখানে প্রথমে যে রাশিগুলো বর্গ নির্ণয় করতে বলছে এবং সেটা সূত্রের সাহায্যে। তো এই রাশিগুলো বর্গ নির্ণয় করার জন্য আমি ধাপে ধাপে কিছুটা বুঝে আসি। আসলে অনেক ছাত্র আছে যারা দুর্বল, পূর্বে একটু তাদের দুর্বল আছে বেসিক কিছু, তো সেই বেসিক কিছু আমি এখান থেকে একটু আস্তে আস্তে বুঝে নিয়ে এসে তারপর আমি অঙ্ক করব। যারা বোঝো তারা একটু ধৈর্য সহকারে, আসলে যারা দুর্বল তাদের জন্য একটু কষ্ট সহকারে ভিডিওটি দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খাতা কলমে আবার যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কিছু বিষয় দেখাই। বর্গ বর্গর ইংলিশ হচ্ছে SQUARE, স্কোয়ার। স্কোয়ার মানে বর্গ। তো স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তো এই যে বর্গ, এই বর্গ নির্ণয় করার জন্য আমরা যে বিষয়গুলো শিখব, প্রথমে আমি যদি এখানে বলি এ স্কোয়ার, এটাকে স্কোয়ার বলে। তো এ স্কোয়ার মানে কি এ বর্গ। এ স্কোয়ারকে ভাঙলে কি পাওয়া যায়? এ ইন্টু এ। এ স্কোয়ারকে ভাঙলে পাওয়া যায় এ ইন্টু এ। তদ্রূপ যদি আমি বি স্কোয়ারকে ভাঙি পাবো বি ইন্টু বি। সাপোজ এখানে কোনো লেটার না হয়, একটা সংখ্যা হলো 2 স্কোয়ার, তবে 2 স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাবো? 2 ইন্টু 2। এমনভাবে যদি আমরা 5 স্কোয়ারকে ভাঙি তবে আমরা কি পাবো? 5 ইন্টু 5।
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেজ যেটা, অর্থাৎ যার উপরে পাওয়ার অবস্থান করছে, ভিত্তি যেটা বেজ, যেমন 5 নিচে আছে যেটা যেটা ভিত্তি, যেমন 5 এর উপর স্কোয়ার, অর্থাৎ 5কে দুবার গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এর স্কোয়ার রূপ। 5কে 5 দ্বারা গুণ করলে তাকে এইভাবে লেখা যায় 5 স্কোয়ার। এটার ভিত্তি যেটা 2, 2কে দুবার গুণ করলে তার পাওয়ার হিসেবে 2 দেওয়া হয়েছে, বিকে দুবার গুণ করে তার পাওয়ার হিসেবে 2 দেওয়া হয়েছে। আমরা বর্গ শিখছি, কিন্তু গুণের ক্ষেত্রে আমি একটু যদি ডিপের দিকে যাই, খেয়াল করো যে এ ইন্টু এ ইন্টু এ, এটাই আমরা লিখতে পারি এ পাওয়ার 3। এটাকে আমরা পড়ি কি এ কিউব, এটা পড়ার সময় আমরা পড়ি এ কিউব, এটা ইংলিশে কিউব, বাংলা বলা হয় ঘন। এটাও সম্ভবত ক্লাস 8-এ আছে। এ কিউব, তো এ কিউবকে ভাঙলে এর পাওয়ার হচ্ছে 3, 3টা এ পাওয়া যাচ্ছে। এ কিউবকে ভাঙলে পাচ্ছি আমরা 1, 2, 3টা এ। তো এটার বেজ কি ছিল? বেজ ছিল এ, একে 3 বার গুণ করলে আমরা এইভাবে লিখতে পারি এ কিউব বা এ টু দি পাওয়ার 3। তো এক্ষেত্রে যেহেতু আমরা বর্গ নির্ণয় করব, আমরা পড়বো হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ারকে ভাঙলে যেমন পাওয়া যায় এ টু এ। তো আমি কিছু বেসিক বিষয় শিখে নিতে চাচ্ছি কিছু দুর্বল স্টুডেন্টের জন্য, যেগুলো আমি এই মুহূর্তে লিখছি। এ প্লাস এ, এটা কি এ স্কোয়ার হবে? এ প্লাস এ কিন্তু এ স্কোয়ার হবে না, এ প্লাস এ হবে 2a। এ আর এ যদি আমরা যোগ করি আমরা লিখতে পারি 2a, কিন্তু এ আর এ যদি আমরা গুণ করি কি পেয়েছি? এ স্কোয়ার। কিন্তু এ আর এ যদি আমরা যোগ করি অবশ্যই সেটা হবে 2a। তেমনিভাবে যদি আমরা সি প্লাস সি দিই তবে আমাদের লিখতে হবে 2c, একটা সি আর একটা সি মিলে 2c। তবে এক্ষেত্রে আমরা আর একটু ডিপের দিকে আমি বুঝে যাচ্ছি, অনেক ছাত্রের মধ্যে এগুলো খোলামেলা লাগতে পারে, এখান থেকে শিখে নাও। এ প্লাস বি, এর সাথে যদি আমি বি যদি যোগ করি তবে কি আমি এ বি লিখতে পারবো? এ বি কি লিখতে পারি? এর সাথে যদি বি যোগ করি এ বি হবে না, এটা হবে না। এর সাথে বি যোগ করলে সেটা হবে এ প্লাস বি। এ একটি আলাদা লেটার, বি একটি আলাদা লেটার। যোগ করার ক্ষেত্রে অবশ্যই একই জাতীয় অক্ষর এবং পাওয়ারফুল হতে হবে। যেমন এর সাথে যদি আমি এ যোগ করি একই জাতীয় অক্ষর, তবে সেক্ষেত্রে আমরা 2a লিখতে পারি। কিন্তু এ আর বি যদি আলাদা অক্ষর হয়, তবে যদি গুণ করা হয় তবে আমরা একসাথে এ ইন্টু বি অথবা এ বি একসাথে আমরা লিখতে পারি। এটা সবগুলাই, এটার ক্ষেত্রে কি সবগুলাই কারেক্ট। এ আর বি গুণ করলে আমরা কিন্তু এক জায়গায় এ বি লিখতে পারি, কিন্তু যোগ করার ক্ষেত্রে অবশ্যই আমরা যোগ করতে পারবো তখনই যখন একই জাতীয় পাওয়ারফুল এবং একই জাতীয় লেটার বা অক্ষর থাকবে। যেমন এখানে একই জাতীয় পাওয়ারফুল, বি এর উপর পাওয়ার কিছু নাই মানে 1, এর উপর কিছু নাই মানে 1, কিন্তু ওরা একই জাতীয় লেটার না হওয়ার কারণে আমরা যোগ করতে পারবো না। এর যোগফল রূপ এই রূপই অ্যান্সার হবে এ প্লাস বি। আবার যদি এখানে তোমরা খেয়াল করো যে এ এ এ স্কোয়ারের সাথে কি এ যোগ করা যাবে? আরো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিই, স্কোয়ারের সাথে এ কিন্তু যোগ করা যাবে না, কারণ এ একটি যার পাওয়ার হচ্ছে 1, এ স্কোয়ার অর্থাৎ এর পাওয়ার হচ্ছে কিন্তু 2, এর সাথে কিন্তু এটা যোগ করা যাবে না। এটা যোগফল এই রূপই রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস এ, এটাই হবে এটার অ্যান্সার। কিন্তু যখন এর উপর স্কোয়ার দেওয়া হতো, যদি সাপোজ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যদি এমন হতো, তবে অবশ্যই সেখানে আমরা দিতে পারতাম এ স্কোয়ার আর এ স্কোয়ার 2a স্কোয়ার। একটা এ স্কোয়ার আর একটা স্কোয়ার মিলে কি হবে? 2a স্কোয়ার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই যোগের নিয়মটা এবং লেখার নিয়মটা বুঝতে পেরেছো তোমরা। তার পরবর্তী যারা সমস্যা হবে আমার সাথে যোগাযোগ করবে আর কি। আমি পরবর্তী ভিডিও শেষে আমার যোগাযোগের ঠিকানা আর কি সব কিছু আমি দিয়ে দেব। তো যেহেতু আমরা অঙ্ক করব বর্গ নির্ণয়, এবং আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি বইয়ের দিকে খেয়াল করি, প্রথমে অঙ্ক আছে একটি যেটা হচ্ছে 1 নম্বরে ক, সেটা হচ্ছে 5a প্লাস 7b। এখানে বলছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে আমাদের কি বলছে? সূত্রের সাহায্যে। তো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তার মানে কি স্কোয়ার করতে হবে। তো আমরা খাতা কলমে চলে যাই। তবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি বিষয় বলে দেখে দিতে পারি সুন্দরভাবে বোঝানোর জন্য। আসলে বর্গ যে
যেটা বর্গ আমরা নির্ণয় করার জন্য যে স্কোয়ার ব্যবহার করি, আসলে বর্গক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, জ্যামিতিক দিকে যদি একটু লক্ষ্য করি, যেমন আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করে দেখি। যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, বর্গক্ষেত্র যদি অঙ্কন করি, তো বর্গক্ষেত্রের কন্ডিশন কি? বর্গক্ষেত্রের কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটি কোণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং প্রত্যেকটি বাহু হবে সমান। এটা যদি এ ধরি, তবে এটা হবে এ, এটাও হবে এ, এটাও হবে এ। তো বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহু হবে সমান এবং কোণগুলো হবে সমকোণ 90 ডিগ্রি। আমরা যদি একটি আয়তক্ষেত্র দিকে খেয়াল করি, দেখো ভালো লাগবে আর কি, তোমরা বুঝতে থাকো। এটা আয়তক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, আয়তক্ষেত্র হওয়ার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। এটার বিপরীত বাহু কি? নিশ্চয় এটা। এটার বিপরীত বাহু কি? নিশ্চয় এটা। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে দৈর্ঘ্য। এটা কি বলি? দৈর্ঘ্য। আর এটাকে আমরা বলি প্রস্থ। আমার সামনে মোবাইল ডিসপ্লে আছে, জাস্ট সেটা থেকে আমি লক্ষ্য করে লিখছি, জন্য লিখতে একটু কষ্ট হচ্ছে। দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা যদি এই আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি? যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা কি লিখি?